দুই দেশের দুজন প্রতিনিধি এখানে উপস্থিত হয়েছি লাকির আমন্ত্রণে। আমরা সাউন্ড হচ্ছে আমরা আমাদের কয়েকটা কবিতা এখানে পড়ব। আমাদের কবিতা পড়ার পর আমাদের এখানে আমাদের সামনে উপস্থিত আছেন দুই প্রজন্মের দুজন কবি, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় কবি জাহিদুল হক আর আমাদের ভালোবাসার কবি রেজাউদ্দিন স্টেলিন। আমরা একাল এবং সেকালকে নিয়ে ব্যবচ্ছেদের মুখোমুখি হব আমাদের কবিতা পাঠের পর। তারা আমাদের ছিঁড়বেন, জুড়বেন, গ্রহণ করবেন অথবা বর্জন করবেন। আমরা শিখতে চাই, জানতে চাই, আমরা তাদের নির্দেশনা অনুযায়ী এগিয়ে যেতে চাই। এই দুইজন আমাদের খুব কাছের মানুষ, কিন্তু আমরা চাইব তারা যেন নির্মোহভাবে আমাদেরকে ব্যবচ্ছেদ করেন, পাশাপাশি আমাদের আগামীর পথ চলায় যেন আমরা এগিয়ে যেতে পারি সে ধরনের পরামর্শ দিয়ে, সে ধরনের নির্দেশনা দিয়ে আমাদেরকে সমৃদ্ধ করবে। আমি শাহিন রেজা, মোটামুটি বোধহয় আমাকে চেনেন সবাই। আমার পাশে আছেন সৌমিক বসু, এই সময় কলকাতার অত্যন্ত জনপ্রিয় কবি এবং সমগ্র পশ্চিমবঙ্গ দাপিয়ে বেড়ান। সেই সৌমিকের কবিতা সৌমিক কবিতা পড়বে, আমি আমার কবিতা পড়ব। পরবর্তীতে এটা আপনাদের কেমন লাগবে জাহিদ ভাই এবং স্টেলিন বলার পরে যদি সুযোগ থাকে আপনাদের মধ্যেও কেউ হয়তো পরবর্তীকালে কবিতা পড়ার ভাগে ভাগে দুটি কথা বলতে পারে। আমাদের অনুষ্ঠানটি লাকির অনুষ্ঠানটি আমাদেরকে নিয়ে সেটি শুরু হওয়ার কথা ছিল অনেক আগে, অনেকে 3টার সময় এসেছেন। আমরা দুঃখ প্রকাশ করছি, আমরা অনুষ্ঠান থেকে আমি জাহিদ ভাইকে তুলে নিয়ে আসতে গিয়ে আজকে রামপুরা রাস্তায় যে অসম্ভব রকম ভিড় হয়েছিল, আর আমার বন্ধু রেজাউদ্দিন স্টেলিনও একটা গাড়াগলে পড়ে গিয়েছিল। ওই ভিড়ের কারণে আজকে অফিস টাইমটা তো সপ্তাহের প্রথম দিন, আর ছুটিটা আগো বছর হওয়াতে অফিস আগে ছুটি হয়ে গেছে, মানুষজন আগে নেমে পড়েছে। ওই হিসাবটাও আমাদের ঠিক মতো ছিল না। আমরা এই কারণে সমস্যায় পড়েছি, সবার কাছে ক্ষমা চেয়ে দিচ্ছি। এবার আপনাদের দরবারে হাজির হচ্ছি আমরা দুজন বন্ধু মঞ্চে, আর সামনে আপনারা সকলেই আমাদের বন্ধু এবং দুজন বিশেষ বন্ধু। বন্ধুত্বের কোনো বয়স লাগে না। জাহিদুল হক এবং রেজাউদ্দিন স্টেলিন। আজকে হবে 4 বন্ধুর লড়াই। 2 বন্ধুকে পাঠকের কাঠগড়ায় দাঁড়িয়ে জাহিদুল হক এবং রেজাউদ্দিন স্টেলিন ছোলাই করবেন, ব্যবচ্ছেদ করবেন। চলে যাচ্ছি সৌমিক বসুর কাছে। প্রথমে কবিতা নিয়ে আসছেন সৌমিক বসু। আমরা সৌমিক একটি কবিতা পড়বে, তারপরে আমি একটি পড়ব, আবার সৌমিক একটি পড়বে, আবার আমি একটি পড়ব। এই একটু সময়ের মধ্যে আমরা প্রস্তুতিটা সেরে নিতে পারবো পরবর্তী কবিতায়। শুরু করছে সৌমিক বসু। নমস্কার। খুব বড় সোনালিও বলছি যে ভারতবর্ষের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা। যতগুলো মানুষ নিঃশব্দ হয়ে বসে রয়েছেন বাংলা কবিতা শোনার জন্যে, এটা একটা কবিতার প্রাপ্তি। পৃথিবীর সবচেয়ে বড় কঠিন কাজ হলো সমকালকে বিদ্ধ করা। আপনার সমকালীন কবিকে স্পর্শ করা সবচেয়ে কঠিন, কারণ সমকালে প্রত্যেক কবি এক জায়গায় দাঁড়িয়ে ভিন্ন ভাবনার শরীর। আমি যদি একটি কবিতার একটি লাইন রেজাউদ্দিনকে স্পর্শ করতে পারি, শাহিনকে স্পর্শ করতে পারি, আমার 8-এর দশকের বন্ধুরা শান্তিময়, ইন্দ্র যারা রয়েছে তাদের স্পর্শ করতে পারি, তাহলে একটা বিশাল ব্যাপার। আর জাহিদুল হক চিরকালীন প্রশ্রয় দিয়ে এসছেন অনুযোগের। আমি বাংলাদেশে আসার পর থেকে যে 2টি মানুষ দুহাত পেতে তার কোলে আমায় ডাক পাঠিয়েছেন, তাদের একজন জাহিদুল হক, আরেকজন মাহবুব কামাল। এই 2টি মানুষকে আমি অভিভাবকের মতোই দেখি। তিনি আমার কবিতা সম্বন্ধে যা বলবেন
আগামী দিনে আমি তা মান্য করব। শুরু করছি কবিতা। একটু সাউন্ডটা বোধ হয় কম হচ্ছে, একটু বাড়ায় আর ইকো করে দিয়ে। সন্ধি। একটা বিছানার সঙ্গে কি এমন শত্রুতা তোমার যে তুমি ঘুমিয়ে পড়লে সে জাগে, তুমি নিস্তব্ধ হলে সে শুরু করে কথোপকথন, এক নাগাড়ে কথা বলে যায় আলনার সাথে, দূরের টেবিল ক্লথের সাথে। সে খুব কাছ থেকে দেখেছে তোমাদের মরে যাওয়া, দেখেছে তোমাদের নতুন নতুন জন্ম। একটি বেড কভারের সাথে কি এমন বন্ধুতা তোমার যে সারাটা জীবন সে বুকে বয়ে এনেছে তোমার চোখের জলের দাগ, তোমার কান্নার তালে তালে কেঁদেছে, তোমার হাসির সাথে মিলিয়ে দিয়েছে তোমাকে। তুমি ঘুমিয়ে পড়ার পর বালিশের নিচে শুয়ে থাকা মৃদু স্তব্ধতা গুঁড়ি মেরে বের হয়ে আসে, একটা হাত পাখা নিয়ে সারাটা রাত বাতাস করে চলে তোমাকে। কি এমন বন্ধুতা তোমাদের, কি বা এমন শত্রুতা যে আমাকেও বলা চলে না। কবিতা পাশাপাশি উড়ে যাচ্ছে চীন, গধূলি ভোর ভোর করে সন্ধ্যার দিকে মাছকুড়ানি মেয়ে ফিরে যাচ্ছে বাড়ি, আঁচলে তার বলেশ্বর এবং কয়েকটি ধূসর বড়া মাছ। অন্ধকারের আমন্ত্রণ হাতে জেগে ওঠার প্রতীক্ষায় থাকা কিছু নক্ষত্র ডেকে তুলছে নিশিন্দার ডালে ঘুমন্ত জোনাকিকে। ঠিক তখনই আমার মা হাঁস মুরগি খোপে তুলে অজুর জন্য পা বাড়াচ্ছেন পুকুরের দিকে, আর মসজিদ থেকে ভেসে আসা আজানের সাথে মিশে যাচ্ছে মন্দিরের ঘণ্টাধ্বনি তীব্র আবেগে। এই ঐশ্বর্য তোমাকে, এই যে ঐশ্বর্য রায়ের কথা ভেবে নিজের বউকে আর ভালোই লাগে না। এও এক অসুখের মতো। কেন যে অসুখের মতো তাও জানি না, তবে চাপ দিলে একটা কথাও বলবো না। তুমি কি চাও সংসারে অশান্তি হোক, কপাল কেটে রক্তে ভিজে যাক শার্টের হাতা, কিংবা দুটো মানুষ মাঝখানে পাশবালিশ রেখে শুয়ে থাক সারাটা জীবন? যদি না চাও তাহলে আলগোছে বলি, কেন যে ঐশ্বর্য আমার দিকে তাকিয়ে অভিনয় করে ভেবেই পাই না। আর এই ভাবনা নিয়ে দুদণ্ড যে বইয়ের সাথে সময় কাটাবো তারও উপায় করি। আসলে চকলেট বোম মানে চকলেট বোম, মানে শুধুই চকলেট বোম, কখনোই কালীপটকা নয়। ঐশ্বর্য কাঁদলে বুকটা হু হু করে ওঠে, বউ কাঁদলে বিরক্ত। ঐশ্বর্যের ডানা আছে একথা ভাবতে খুব কষ্ট হয় না, অথচ বউ কি করে যে এসএসসি পায়। ঐশ্বর্য হেসে উঠলে হাজার হাজার মুক্ত মাটিতে গড়িয়ে, বউ হাসলেই ভয় হয় পয়সা খসার। কখনো অসুখ হলে ঐশ্বর্যকে কাছে ডাকি, বউ এসে বিছানায় বসে। যতবার তন্দ্রা ঘরে ঐশ্বর্য চেয়েছি, হাতের মুঠোয় দেখি ফেলে দেওয়া মায়ের আঙুল, ভাবনাগুলো ভারী হয়ে জলে ডুবে যায়। ঘুম পেলে ঐশ্বর্যকে জড়িয়ে ধরতে চাই, অন্ধকারে বউ এসে আমায় জড়ায়। একটি রাতের গল্প, স্থান মনে আছে, মনে আছে কাল এবং পাত্রগুলো। চন্দ্রহীন সে রাতে আমি তোমাকে শুনিয়েছিলাম রবি ঠাকুরের অমৃত কাহিনী। জিজ্ঞেস করেছিলাম শেষের কবিতা কোন চরিত্রটি তোমার কাঙ্ক্ষিত, লাবণ্য না কেতকী রায়? তুমি অবলীলায় জানিয়েছিলে আমি উড়ে বেড়াবার নিঃসীম আকাশ হতে চাই। আমি তখন লাবণ্যর শোকে আকুল হয়ে তোমাকে বলেছিলাম রৌদ্র মেঘের কথা। ভালোবাসার তখন কতটা তীব্র তার উপলব্ধিতে না গিয়ে কেমন সরল ছিল তোমার তাচ্ছল্য উত্তর। রোদের আবার মেঘ হয় নাকি?
আমি তখনও বুঝিনি আমার চরিত্রে কিন্তু কি নয়, লাবণ্যই গাথা ছিল সর্বাংশে। তোমার উচ্চারণ আমাকে বকুলের তীব্র ঘ্রাণ আর দুর্মর ছায়া থেকে টেনে এনেছিল নক্ষত্র আলোকে। আমি সেদিনই জেনেছিলাম অন্ধকারেরও এক প্রকার আলো আছে। সে আলোয় পৃথিবীর তাবৎ প্রাণী খুঁজে নিতে পারে প্রিয় পথ, আপন গন্তব্য। আমার স্পষ্ট মনে আছে, সেই রাত ছিল একটি নিকষ নির্জন কালো অমাবস্যার রাত, এবং সেই রাতে তোমার উচ্চারিত শব্দাবলীকে মেনে নিতে নিতে আমার মনে হয়েছিল হৃদয় এক আশ্চর্য পাঠশালা। সে মেনে নিতে যেমন পারে তেমন পারে, মনে না নিয়ে একান্তে নিভৃতে দূরে ঠেলে দিতে। আমার নিশ্চিত মনে আছে, সেই রাত কাছে টেনেও আমাদের মাঝে তৈরি করে দিয়েছিল এক মেঘের প্রাচীর, যা আজও হঠাৎ হঠাৎ বৃষ্টি ছড়ায়, কিন্তু সিদ্ধ করে না। এই না পাওয়ার আনন্দ একা একা ভাগ করিনি, কেউই জানে না। সুকন্যাকে বলেছিলাম ব্রিজটার উপরে দাঁড়াতে, যাইনি। বলেছিলাম বাবার অসুখ, ফালতু। এরকম অসংখ্য ফালতু দিয়ে হটিয়ে দিয়েছি দেবু কিংবা সন্দীপদের। সবার পেছনে ছিল রাংতায় মুড়ে নেওয়া মিথ্যে। কতবার আশ্বাস দিয়েছি রানু বৌদিকে, চোখের উপর সন্তর্পণে বিছিয়ে দিয়েছি ফিনফিনি জাল। কতবার আমার জন্য সে রঙিন হয়েছে ফড়িং। তবু আজও হলুদ বাটনা হাতে কেউ এলে ফাটা কাপে চায় গিয়ে দেয়। কখনো সাহস করে বলে উঠতে পারিনি তোমাকে মিথ্যে বলেছি, কখনো সাহস করে বলে উঠতে পারিনি কোনো সত্যি কথা। আজ রাতে দুজন যখন খোলা পিঠে মুখোমুখি, শুধু স্ত্রী বলে তোমাকেই বলে ফেলি সত্যি কথা, কোনোদিন এক বর্ণ ভালোবাসিনি তোমাকে। একটি দুপুর লাফিয়ে নামল নাচ ঘর, একটি বিকেল হলুদ তাড়াতে তাড়াতে হয়ে উঠল দারুণ সবুজ, যেন তেজে ঘোড়া। শিশিরের টুকটাপ উধাও সারেঙ্গি থেকে মাঝ রাত্রিরে বোটা খসা চাঁদ জানিয়ে গেল তিনি আসছে। প্রার্থিত জলের বুকে মুখ রেখে প্রজন্মের কবি চিৎকার করে বললেন, আহা, এই তো ফাগুন। আগুন লাগা দিনে চাষ হবে শব্দে, কবিতার ঘর দরে ভরে উঠবে কবুর উঠো। একটি দুপুর নাচ ঘরে বেজে উঠবে যেন টুরবে, একটি বিকেল ধরিত হবে শীতের বিদায়ের ঘণ্টা, একটি রাতে কবিতার প্রস্তুতি, একটি সকাল যেন ফুটে ওঠা বসন্ত বসন্ত। আমিও চেষ্টা করি বেশিরভাগ কবিতা আমার দেখা জিনিস নিয়ে লিখতে, আমার সংসারকে আবর্তিত করে। মা আমার জীবিত শত্রুদের মধ্যে অন্যতম হলেন আমার মা, যিনি এক ঝটকায় আমার বাবা সুলভ গাম্ভীর্যকে ছেলের কাছে তুলোর মতো হালকা করে দেন। আমার বাল্যকালে দুষ্কর্মের সাক্ষীদের মধ্যে কেউ আর বেঁচে নেই, এক মা ছাড়া। কিন্তু যেহেতু তিনি আমার মা, যেহেতু তার বয়স ৮০, তার উপর তিনি একজন শিক্ষিকা ছিলেন, তাই তার কিঞ্চিত ভ্রম কথাও মানুষ শিরোধার্য করে নেয় আমার বিষয়ে। আমি অসহায়। কবে আমি ঘুড়ির মাঞ্জা দিতে সাবু চুরি করেছিলাম তা তিনিই জানেন। কবে 7-এ পড়ার সময় 7টা থেকে আমি ঘুমে ঢুলতাম, তাও শুধুমাত্র তিনি। এমনকি কবে পরীক্ষা শেষে অঙ্কের উত্তর টুকে ঘরে এসে বাবার হাতে তুমুল পেঁদানি, তাও শুধুমাত্র তিনি আর হালফিলে আমার ছেলে। রাতে ঠাকুমার কাছে শুয়ে খুঁটে খুঁটে সব জেনে ছেলেটা আমার পেটে হাত ফসকে একেবারে নিচে, এমন ভাবে তাকায় যেন আরো কত কিছু জেনে বসে আছে। এক একদিন শাশুড়ি বউ যখন মাখামাখি, এ ভাত চাপায় তো সে কুটনো কোটে, সেখানেও হঠাৎ হঠাৎ ভুস করে ভেসে ওঠে আমার মায়ের শত্রুতা।
রাতে গম্ভীর মুখে বউ জিজ্ঞেস করে পুরনো প্রেমিকার কথা, রাতভর অঙ্ক কষে চলে। আমার জীবিত শত্রুদের মধ্যে আজও সঞ্চারণশীল আমার মা। আমি ভুলেও চাই না এই শত্রুতা বন্ধ হোক। আমি ভুলেও চাই না আমি কবিতাহীন হয়ে পড়ি। মাকে নিয়ে একটি আশ্চর্য কবিতা। আমরা সিদ্ধ হয়ে গেলাম। আমি একটু মায়ের কাছে যাই। বাতি ঘর, তার নিত্য দিনে কাজগুলোর একটি ছিল হেরিকেনের চিমনি মুছে, ফিতা ঘষে, তাতে তেল ভরে আসন্ন সন্ধ্যার জন্য ঠিকঠাক করে রাখা। তার পবিত্রতার সাথে এই বিশ্রী কাজটিকে আমি কিছুতেই মেলাতে পারতাম না। কেরোসিনের গন্ধ আমার পছন্দ ছিল না একদম। একদিন সেটা তাকে বলতে তিনি হেসে ফেলেছিলেন। বলেছিলেন, বাবা, কাউকে না কাউকে তো বাতি জ্বালাতেই হবে, হাতে তুলে নিতে হবে অন্ধকার তাড়ানোর কাজ। আমার মা একান্তে বাতি জ্বালানোর কাজটাই হাতে তুলে নিয়েছিলেন। বোধহয় সব মায়েরাই এমনটি করেন। আজ মা নেই। হারিকেনের জায়গায় এসেছে বিজলি। বাতি জ্বলে, ঝরঝর আলো এসে ছাপিয়ে পড়ে ঘরে, বারান্দায়, উঠোনে। শুধু দূরের ঝোপে কয়েকটা জোনাকি ভেজা চোখে তাকিয়ে থাকে আর দূরে গভীর অন্ধকারের দিকে। ওদের নিভু নিভু ঘুম আলোয় কেমন মায়াবী তার চিরনিকটা ঘর। নক্ষত্র ছড়ানো রাতে মায়েরা বুঝি টিমটিম হেরিকেন হয়। জেগে থাকে সকল সিতারে, যেন অপরিহার্য বাতি ঘর। একটা সাধারণ মায়ের কণ্ঠস্বরের ভেতর শাহিন পৌঁছে দেয় কাউকে না কাউকে বাতি জ্বালাতে হয় মতন ধ্রুব। আমি বন্ধু হয়েও নত হয়ে থাকি বাক্যবন্ধের কাছে। কবিতার রাত। আমরা দুভাই যখন সারা দিন কবিতা লিখে বাড়ি ফিরতাম, মা তখন দুধ দিয়ে মুখ ধুইয়ে দিত। আমার বাবা ছিলেন গ্রামের সবচেয়ে বড় অশ্বত্থ গাছ, যার নিচে গোল হয়ে বসে আগুন পোহাতো স্বামী হারিয়ে ফেলা মেয়েরা, বনমোরগ এবং কখনো সখনো নটি বিনোদিনী। মার্টিন লুথার কিং একবার তাকে মল্লযুদ্ধে আমন্ত্রণ জানিয়েছিলেন। তিনি হেসে উত্তর দিয়েছিলেন তার ডাকনাম বারাক ওবামা। সাহারা মরুভূমি আমার মায়ের ঠিক পরের বোন। প্রতি গ্রীষ্মে তার তাঁবু পড়ত দক্ষিণ আফ্রিকার সবুজ গাছগাছালির ওপর। তুলি বুলিয়ে তিনি তৈরি করে দিতেন ছোটখাটো নদী, যার ভেতর দিয়ে বাণিজ্যে গেলেও চাঁদ সদাগরের আর ডুবে যাওয়ার ভয় থাকতো না। আমরা দুভাই তীর ধনুক নিয়ে সারাদিন ঘুরে ঘুরে কবিতা লিখতাম। আর সন্ধে হলে দিদি সেগুলোকে ঝুলিয়ে দিত গাছে গাছে। ইলেকট্রিক বাল্বের মতো এক একটি কবিতার পাতা আলো করে থাকতো চারদিক। খড় নয়, কোনো গাছের পাতাও নয়, গান দিয়ে মা ছেড়ে দিতেন গ্রামের সমস্ত ঘর। গানের উপর সে আটকে যেত রোদ। সমস্ত বৃষ্টি পদ্ম পাতার উপরকার জলের মতো গড়িয়ে পড়ত স্থায়ী আর অন্তরার মাঝের ফাটলে। জ্যোৎস্না রাতে সমস্ত গান দুহাত বাড়িয়ে দিত চাঁদের গলায়। ঘরের ভেতর ঢুকে আসা জ্যোৎস্না শিলে বেটে সারা গায়ে মেখে দিতেন মা আমাদের। তাতে নাকি স্বপ্ন পরমায়ু পায়, হিংসা গা ঘেঁষে দাঁড়াতে পারে না। আমাদের গ্রামে কোনোদিন কোনো মৃত্যু দেখিনি। দাদু বলতো অনেক অনেক দিন আগে কবিতা যৌতুক চেয়ে একজন পুড়ে গিয়েছিল। সেই থেকে কবিতা আমরা খাই, পড়ি, মাথায় দিয়ে শুই। এই কিশোর পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যায়। একটি প্রচন্ড রকম আঘাত পায় পরিবারটি। সেই আঘাতের পথ ধরে
সৌমিতের মা দিদিরা এগিয়ে যাচ্ছেন, আর সৌমিত কবিতার বনে শুধু চাষাবাদ করেই চলেছে কষ্ট ভুলবার জন্য। সৌমিনের প্রতি গভীর শ্রদ্ধা। এবার যে কবিতাটি পড়বো আমি, এইটিও আমার অনেকটা জীবন থেকে নেওয়া। এই কবিতায় উঠে এসেছে আমাদের ৭১-এর মুক্তিযুদ্ধে পিরোজপুরের সেই চিত্রগুলো। এই কবিতাটির মধ্য দিয়ে আমি ৭১-এর শহীদ দুজন অকুতূহল সৈনিককে শ্রদ্ধা জানাবো। এই বইটিও আমি উৎসর্গ করেছি, এবার বেরিয়েছে বইটি। এই বইটিও আমি উৎসর্গ করেছি আমার ৭১-এর সেই দুজন সাহসী সৈনিক যারা তাদের প্রাণ বিসর্জন করে দিয়েছিলেন মুক্তিযুদ্ধের জন্য, স্বাধীনতার জন্য। শহীদ বিধান এবং ভাগীরথী। ভাগীরথী হল আমাদের পিরোজপুরের ৭১-এর লজ্জা। মুক্তিযোদ্ধাদের কাছে সংবাদ সরবরাহের অপরাধে যাকে পাক সেনারা ধরে বিবস্ত্র করে জিপের পিছনে বেঁধে পিরোজপুর শহরকে প্রদক্ষিণ করে রক্তাক্ত ক্ষতবিক্ষত দেহটিকে চারমারের কাছে নিয়ে গুলি করে পরেশ্বর নদীতে ফেলে দিয়েছিল। ভাগীরথী একটি ইতিহাস। ভাগীরথীকে নিয়ে নাটক রচিত হয়েছে, ভাগীরথীকে নিয়ে অনেক গল্প, অনেক ঘুমপাড়ানি গান আমাদের এলাকায় এখনো ছড়িয়ে আছে। ভাগীরথীকে আমি শ্রদ্ধা জানিয়ে আর যে বিধানের কথা বললাম, আমার বন্ধুর বড় ভাই ৭১-এর মুক্তিযোদ্ধা হাতে গ্রেনেড দিয়ে লাফ দিয়ে একটি পরীক্ষা পার হতে গিয়ে তার হাতে গ্রেনেডটি ফেটে যায় এবং চিকিৎসা অভাবে হাতটা উড়ে যায়। চিকিৎসা অভাবে রক্ত ছুটতে ছুটতে তার নির্মম মৃত্যু হয়। এই বিধান এবং ভাগীরথীকে শ্রদ্ধা জানিয়ে আমি কবিতাটি পাঠ করছি। একদিন রবীন্দ্রনাথ এসেছিলেন আমার শহরে। একটু প্লিজ, একটু কথা বলা যাবে না। আপনারা খুব শান্ত হয়ে শুনছেন, আমরা উজ্জীবিত। দুই একটি কথা কিন্তু আমাদের কনসেন্ট্রেটটা নষ্ট করে দিচ্ছে। আমাদের শহরে একদিন রবীন্দ্রনাথ এসেছিলেন। বরিশাল থেকে স্টিমারে হুলার হাট হয়ে পা রেখেছিলেন চরারণ্যে। পথে অবশ্য খনিকে দাঁড়িয়েছিলেন শহীদ ফয়জুদ্দিনের সমাধির পাশে। তারপর সাধনা পল্লীর উপর থেকে দৃষ্টি ছড়িয়ে খুঁজেছিলেন আহসান হাবিবকে। তাকে পড়ে শোনাতে চেয়েছিলেন বনলতা সেন। একদিন আগে কীর্তন খোলার পাশে দাঁড়িয়ে যা তাকে শুনিয়েছিলেন স্বয়ং জীবনানন্দ দাশ। শহর তখন যানমানবহীন, নেই রিক্সা, নেই গাড়ি, এমনকি মোটর সাইকেলও। সমগ্র লোকালয় স্তব্ধ। সমস্ত মানুষ সদর রোডমুখী। কবির সৌজন্যে টাউন হলে সেদিন মঞ্চস্থ হয়েছিল রক্তকরবী। নন্দিনী রূপী শাহানা আক্তারের লিপে ভেসেছিলেন ক্ষমাদাস গুপ্ত। তার সহ অভিনেতা শঙ্কর শাহজাল জাদুর কাঠি দিয়ে রবি ঠাকুরের চুলের ঢেউ তুলেছিলেন জুয়েলার্স। সব শেষে কবি এসে খেয়াঘাটে শহীদ মিনারের বেদিতে। সব শেষে কবি এসে থমকে গিয়েছিলেন খেয়াঘাটে শহীদ মিনারের বেদিতে সেদিন শত রক্ত জবা। কবি তার মধ্যে খোঁজার চেষ্টা করেছিলেন বিধানের রক্ত আর ভাগীরথীর লজ্জা। এরপর বলেশ্বর পেরিয়ে খান জাহান আলীর পুণ্যভূমি ছুঁয়ে তার দীর্ঘ যাত্রা জোড়াসাঁকোর দিকে। একদিন আমার শহরে রবীন্দ্রনাথ এসেছিলেন। একদিন পিরোজপুর পরিণত হয়েছিল কবির শহরে। ধন্যবাদ। একটু কথা বলি। এই কবিতাটির মধ্যে জুয়েল আইস একটি বাস্তব চরিত্র। আপনারা জানেন আমাদের প্রখ্যাত জাদুশিল্পী পিরোজপুরের সন্তান শঙ্কর শাহজাল আমাদের পিরোজপুরের সন্তান। ক্ষমাদাস গুপ্তা আমাদের পিরোজপুরের মেয়ে এবং খুলনা বেতারে অত্যন্ত শক্তিশালী একজন কণ্ঠশিল্পী, জাহিদ ভাই চিনবেন। আহসান হাবিব পিরোজপুরের সন্তান।
আসনাবিত্ত দীর্ঘদিন ধরে এদেশের সাহিত্যাঙ্গনে বিচরণ করে গেছেন। দৈনিক বাংলার দীর্ঘদিন সাহিত্য সম্পাদক ছিলেন। আর শহীদ ফয়জুদ্দিন হচ্ছেন হুমায়ুন আহমেদের বাবা। তিনি তখন পিরোজপুরে কর্মরত ছিলেন। ৭১-এর মুক্তিযুদ্ধে তিনি একজন শহীদ। পাক সেনারা মুক্তিযোদ্ধাদের সাথে যোগাযোগ রাখার অপরাধে সেই থানার পুলিশ কর্মকর্তা ফয়েজ সাহেবকে গুলি করে হত্যা করেছিল। এই কবিতাটি মুক্তিযুদ্ধের প্রতি আমার পিরোজপুরের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি। শাহিনের এই কবিতাটা শুনলে আমার মনে হয় যে ভুল জন্ম হয়ে গেছে। আমাদের কখনো কখনো মনে হয় যে জন্মের সময়টা ভুল হয়ে যায়। ৪৭-এর আগে যদি জন্মাতাম, নিশ্চিতভাবে স্বাধীনতা আন্দোলনে এটা লড়াই দিয়ে দেওয়া যেত, ক্ষুদিরাম হয়ে যাওয়া যেত, হওয়া তো যেত। তারপরে যদি ৭১-এর দিকে জন্মাতাম, তখন সে সময় যদি ১৮-১৯ বছর থাকতো বয়স, নিশ্চিতভাবে নকশাল আন্দোলনে নিয়োজিত হয়ে এতদিনে স্মরণ করার সময় হয়ে এসেছে, সুযোগ পাইনি। নিজের পক্ষে বাংলাদেশেও যদি জন্মাতাম, তো ২১শে ফেব্রুয়ারির সময়টা লড়াই দিয়ে দেওয়া যেত। এইগুলো শুনলে আমার মনে হয় যে পশ্চিমবঙ্গে আমরা যাদের ৮-এর দশকে আমরা লেখালেখি করেছি, আমাদের খুব ভুল সময় জন্ম হয়ে গেছে। কোনো গণতান্ত্রিক আন্দোলনে নিজে ঝাঁপিয়ে পড়ার উপায়ই পাইনি আমরা। গত ৩ দিন বাংলাদেশে এসেছি, ভুলে গিয়েছিলাম, সত্যিই ভুলে গিয়েছিলাম। কিন্তু শাহিন হাত দিয়ে আবার দুঃখটা একটু নাড়িয়ে দিল। মা স্টিফেন হকিং ও ভাই, সহস্র উঠোন থেকে ধুলো কুড়িয়ে এই তোমার জামার পকেটে রাখলাম। পকেটটা একটা পাখি হয়ে গেল। এখন আমাকে বলো, পকেটে যদি পাখি রাখি, তাহলে কি হারিয়ে যাওয়া ধুলোগুলো ভেসে বেড়াবে উঠোন জুড়ে? যদি তাই হয়, তাহলে কত সমুদ্রের জল ওই পকেটে ঢাললে হারিয়ে যাওয়া ভাই হেঁটে এসে বাইরের গ্রিলে হাত রাখবে? কোনোদিন রাখবে না। এ যেমন তুমি জানো, আমিও জানি, পাড়ার প্রত্যেকটা মানুষ জানে, স্টিফেন হকিং জানে, বাসন মাজতে মাজতে অনিতাও কিভাবে জেনে গেছে এই কথা। তবু জোরে হাওয়া বইলে কিংবা শুনশান হয়ে গেলে চতুর্দিক, প্রতি সংখ্যা দেশ পড়া, আমার মা কেন মনে করে এই বুঝি কেউ গ্রিলে এসে হাত রাখলো। ধুলো আর সমুদ্রের যদি কখনো দেখা হয়, মা আর যদি আলপথ ধরে পাঠশালার দিকে এগোতে থাকে, যদি পকেটের ভেতর ঢুকে পড়া পাখি আর কোনো দিন উঠতে পারবে না এই জেনে মুখ থেকে ক্রমাগত বের করতে থাকে গ্রিলে হাত রাখার শব্দ, তখন বিজ্ঞানকে যে আবেগ দিয়ে গুণ করলে পড়ে থাকে ছাই, এই তত্ত্বটুকু বুঝিয়ে দেওয়ার জন্যে মায়ের আঁচল পেতে অপেক্ষা করবে সারাটা দুপুর। শুধু গাছের পাতারা মাথা নাড়িয়ে শব্দ করে বলে উঠবে, যে যায় সে আর ফিরে আসে না কখনো, যে যায় সে আর ফিরে আসে না কখনো।